আমরা যখন ৭১ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাগুলো করি, এর বিনির্মাণটা আসলে ৭১ থেকে স্টার্টিং করার মতো কোনো বিষয় নয়। এই উপমহাদেশের ইতিহাসের আলোচনাগুলো খুব গভীরে এর বীজটা বপন করা রয়েছে। যখন আমরা আলোচনা করব, আমাদেরকে একেবারে রুট থেকে ধরে নিয়ে আসলে কজটা কি, রুট ইফেক্টটা কি ছিল, এবং এর কারণে পরবর্তীতে এখন পর্যন্ত আমার বাংলাদেশের প্রবলেমগুলো কি কারণে কিভাবে আইডেন্টিফাইড না করেই চলছে, এই জিনিসগুলো আমরা তখন জানতে পারব। আপনার যখন ঘরে আগুন লাগে, আপনি যদি এটা আইডেন্টিফাই না করেন কি কারণে ঘরে আগুন লাগলো, তাহলে বারংবার আগুনটা লাগতেই থাকবে। আপনি যদি অন্ধ হয়ে থাকেন আর অন্ধ হয়ে মানুষকে পথ দেখানোর জন্য চেষ্টা করেন, তাহলে মানুষকে পথ দেখাতে পারবেন না, নিজে সব কিছু ভূমিবতী করে দেবেন। অন্ধ মানুষ কখনো পথ দেখাতে পারে না, যতই চৌকস সে হোক না কেন। সুতরাং আমাদের কাছে যখন আমরা পথ চলব, তখন ইতিহাসের সঠিক নির্মাণটা আমাদের দরকার। মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা পরবর্তী যে ইতিহাসগুলো লেখা হয়েছে, এই ইতিহাসের একটা বড় অংশ মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে। তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো লিখেছে, আমাদের প্রশ্ন জাগে এখন, স্বাধীনতার পরপরই যারা ক্ষমতায় ছিল, তারা কি কারণে তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের তালিকাগুলো নির্ণয় করে নাই, তালিকা লেখে নাই কেন, তাদের অনার করা হয় নাই কেন, কি কারণে এক এক রিজিমে এসে এক একটা নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা রিফরমেশন করা হয়েছে, কি কারণে শহীদদের মর্যাদা যথাযথভাবে এখানে দেয়া হয় নাই, এটার নিয়ে একটা হিডেন পলিটিক্সও করা হয়েছে। এবং দীর্ঘ সময় ধরে এটিকে জিইয়ে রেখে অর্থনৈতিক বন্দোবস্ত নিজেদের পকেটের মধ্যে করে জাতির মধ্যে একটা বিভাজনের রাজনীতি করা হয়েছে। এটা খুবই সূক্ষ্ম একটা পলিটিসাইজ একটা পলিসি, ব্রিটেনের একটা পলিসি। যখন এই অঞ্চলে তারা ১৭০০ শতাব্দীর শুরুর দিকে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল, কাশিম বাজারে প্রথম তারা কুটির স্থাপন করে তারা ইঙ্গো হিন্দু মৈত্রী তৈরি করেছিল। তারা কাশিম বাজারে বাণিজ্য করার অনুমতি পেয়ে মুসলমান শাসক গোষ্ঠী থাকার পরেও একজন মুসলমানদেরকেও তারা চাকরিতে নিত না। যা চাকরিতে নিত সব হিন্দুদেরকে চাকরিতে পদায়ন করত। তারা বুঝতো যে এখানে মেজরিটি পার্সেন্ট হিন্দু, এবং দীর্ঘ ৫৫০ বছরের ইতিহাস, সুলতানি আমল, এই ইতিহাসগুলো বিশ্লেষণ করে দেখেছে হিন্দু এবং মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে, সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে যারা জীবনযাপন করছে, বসবাস করছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা যদি বজায় থাকে, তাহলে এইখানে তাদের ইকোনমিক হাব তৈরি করা যাবে না। বিশাল মাত্রায় করাপশন করে এইখান থেকে যে অর্থ সম্পদ লুটপাট করার জিনিস, সেটা করতে পারবে না। এর আগের ব্রিটিশদের আগমনের পূর্বে তো এখানে অনেকেই এসেছিল। আপনারা ওলন্দাজদের কথা জানেন, ডাচদের কথা জানেন। তারপরে এদের আগমনের ঘটনাটা ছিল, এখানে আসছে, মশলা নিয়ে চলে গেছে, বাণিজ্য নিয়ে চলে গেছে, লুটপাট করছে, এইগুলো ছিল তাদের হিস্ট্রি। আপনারা সত্যেন সেনের লেখা অনেকগুলো বই আছে, বইগুলো পড়ে দেখবেন। মশলার যুদ্ধ নামে তিনি একটা বইয়ে খুব গল্প মতো করে ইতিহাসগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন, কিভাবে এই বেনিয়ারা আসছে, এসে এইখান থেকে সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু ব্রিটিশরা চিন্তা করছে এইখানে থেকেই সব কিছুকে কীভাবে লুটপাট করা যায়, এবং শুরুতেই তারা কার্যকরভাবে উদ্যোগ যেটা গ্রহণ করেছিল, ক্ষমতায়ন ৪৭-এর আগে ১৯০ বছর ধরে এখানে লুটপাটের একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল। প্রথমত শক্তিশালী স্টেটগুলোকে ধ্বংস করেছে। ঢাকা মুর্শিদাবাদ নগরীকে তারা ধ্বংস করেছে। ঢাকা মুর্শিদাবাদ নগরী তখন সমৃদ্ধের নগরী ছিল, সেখানে স্বাধীন সুলতানি আমলে এগুলো রাজধানী ছিল। শত শত বছর ধরে এই রাজধানী থাকার কারণে এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছিল। সেখান থেকে ব্রিটিশরা ক্ষমতায়ন হওয়ার পরে তারা কলকাতা নগরী গড়ে তুলেছিল, আর এখান থেকে সকল সম্পদ লুটপাট করে কলকাতায় দাদাবাবুদের সহায়তায় তারা সেখানে তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। কারণ কলকাতা বন্দরের পাশ থেকে সরাসরি ব্রিটেনের দিকে যাত্রা করা যায়, যাওয়া যায়, এ কারণে তাদের জন্য কলকাতা নগরী গড়ে তোলাটা ইম্পর্টেন্ট ছিল। মুর্শিদাবাদ আর ঢাকা থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ তারা লোপাট করেছিল, এবং এই লোপাট করতে গিয়ে এই অঞ্চলে যে দুর্ভিক্ষ হয়েছিল, যেটা ৭৬-এর মনোত্তর হিসেবে আপনারা জানেন, ১১৭৬ সালে এই জিনিসটা ঘটেছিল ১৭৭০ সালে, অর্থাৎ ১৭৫৭ থেকে ১৭৭০, ১৩ বছরের ব্যবধানে এই অঞ্চলে এত দুর্ভিক্ষ হলো যে দুর্ভিক্ষে এখানে 1/3 পিপল মারা গেল, 1/3। ব্রিটিশ নথিপত্রে বলা হয়েছে ১,৫৫,০০,০০০ মানুষ, কিন্তু বেসরকারি হিসেবে তো এটা ২ কোটির উপরে। খাদ্যের অভাবে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হয়েছিল ১৭৬৯ সালে। সেখানে এই অঞ্চলে উৎপাদিত সকল ফসলগুলো কিনে নেওয়া হতো, হয়ে এগুলো কয়েক গুণ দামে আবার এই জনগণের কাছেই যখন বিক্রি করা হয়েছিল, জনগণ এগুলো ক্রয় ক্ষমতা মধ্যে ছিল না, তাদের সাধ্য ছিল না, এগুলো ক্রয় করতে গিয়ে তাদের অর্থ, স্থাবর সম্পত্তিগুলো সব কিছু তারা বিলিয়ে দিয়েছে। তাদের টার্গেটটা ছিল এই অঞ্চলে মুসলমানদেরকে দেউলিয়া করে ফেলা।
এই টার্গেট নিয়ে তারা এগিয়েছিল। মুসলমানদের হাতে যত সম্পত্তি ছিল এইগুলো তারা কিভাবে নিবে তার একটা পলিসি হিসেবে এটা গ্রহণ করেছিল। এর পরবর্তীতে এই ৭৬-এর মনোত্তরের পরেই এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে, সূর্যাস্ত আইন করা হয়েছে। এই সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে একেবারে সূর্য ডোবার আগে জমিদারি যদি খাজনা পরিশোধ জমিদাররা না করতে পারে, তার স্থাবর সম্পত্তি তো নিবেই, সাথে তার সুন্দরী স্ত্রী আর কন্যা যদি থাকে এদেরকে ওনারশিপে নিয়ে নেবে। এগুলো যখন চর্চায় শুরু হলো, মুসলমান তার অস্তিত্ব রক্ষার জন্য, নিজের আত্মসম্মান মান মর্যাদা রক্ষার জন্য এখান থেকে পালায় চলে গেছে, সম্পত্তি ফেলে গেছে। আর এগুলো স্থায়ীভাবে লিখে হিন্দুদেরকে এগুলোর জমিদারি দেওয়ানি এগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে একটা শিফটিং তারা করেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কালচারালি এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নানা ধরনের ন্যারেটিভ তারা তৈরি করেছে। এখানে মুসলমান যখন শুরুতেই বুঝেছিল ব্রিটিশদের এই কূটকৌশল, তখন সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকেই কিন্তু বিদ্রোহ এই উপমহাদেশে, টোটাল ভারতবর্ষেই প্রথম বিদ্রোহ শুরু হয় মুসলমানদের হাতে। সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, যেটা ফকির মজনু শাহের নেতৃত্বে শুরু করা হয়েছিল ১৭৬৩ সালে। এরপর থেকে ফকির সন্ন্যাসীরাও এখানে যুক্ত হয়েছিল। অল্প কিছু মানুষ নিয়ে এইটা গঠিত হলেও পরবর্তীতে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছিল তাদের অস্তিত্বের লড়াই। এর পরবর্তীতে ফকির সন্ন্যাসী বিদ্রোহ দমন করার জন্য নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, নির্বিচারে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় দেশান্তরিত করা হয়েছিল। এভাবে করে দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একের পর এক আন্দোলন দানা বেঁধে উঠেছে। মুসলমানরা এখানে আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছে। আপনারা ইন্ডিয়ান গেটে দেখবেন সেখানে বিপ্লবীদের নাম অঙ্কিত রয়েছে। এই অঞ্চলে ৩০% ছিল মুসলমান, ৭০% ছিল হিন্দু। কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে ৬২% হচ্ছে মুসলমান শাহাদাত বরণ করেছে, আর বাদবাকি ৩৮% হচ্ছে হিন্দু মৃত্যুবরণ করেছিল। এই যে বিশাল একটা অংশ, মুসলমানের সংখ্যা কম হলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা ছিল অগ্রসেনানীর ভূমিকায়। কিন্তু ১৮৫৭ সালে যখন রানীর শাসন এই অঞ্চলে কায়েম হলো, অর্থাৎ এখানে সিপাহী বিদ্রোহের পর থেকে স্থায়ীভাবে ইসলামকে ধ্বংস করার জন্য নিজেদের আইন, নিজেদের বিচার, নিজেদের অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এগুলো কায়েম করার জন্য তারা এখানে ১৮৫৭ সালে একেবারে রানীর শাসন কায়েম করে দিল। এরপর থেকেই আইন তৈরি করলো তাদের মতো করে। আপনারা যে কয়টা বেয়ার অ্যাক্ট দেখেন বাংলাদেশের, ৭টা বেয়ার অ্যাক্টের সবগুলোই হচ্ছে ব্রিটিশদের ১৮৬৭-র পর থেকে, ১৮৫৭-র পর থেকে ১৯০৬, ১৯০৮ এরকম সালগুলোতে এই আইনগুলো করা, যে আইনের উপরে এখনও পর্যন্ত আমাদের দেশের বিচার ফয়সালাগুলো চলছে। তো ১৯০ বছরের শোষণের ইতিহাস, নিষ্পেষণের ইতিহাস নিঃসন্দেহে অনেক ট্রমার সৃষ্টি করেছে এই অঞ্চলের মানুষদের উপরে। মুসলমানরা দীর্ঘ একটা ক্ষতর মধ্য দিয়ে জীবনযাপন করছিল, তাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছিল। এখানে অসংখ্য দাঙ্গার ঘটনা ঘটেছে ১৯৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭। সেখানে যে রায়টগুলো হয়েছে, নোয়াখালী দাঙ্গা হয়েছে, সালিম দাঙ্গা হয়েছে, এই দাঙ্গায় হাজার হাজার মানুষ, ইভেন ১৯৪৭ সালে দেশ বিভাজনের পরেও যে দাঙ্গায় লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে শুধু হিন্দু হওয়ার কারণে আর মুসলমান হওয়ার কারণে। মুসলমানরা হিন্দুদের মারছে, হিন্দুরা মুসলমানদেরকে মারছে। এগুলো চলছে, একটা মৎসন্যায় একটা সিচুয়েশন তখন ক্রিয়েট করা হয়েছিল। এরকম পরিস্থিতিতে আসলে শাসন ক্ষমতা কিভাবে ডিভাইড হবে, শাসন ক্ষমতা কারা গ্রহণ করবে, কিভাবে চলবে, এটা একটা বিতর্কের বিষয় ছিল, ম্যাটার অফ ডিবেট। এই জায়গা থেকে তখন মুসলমানরা মনে করত মুসলমানদের একটা ইউনিটি দরকার নিজেদের নিরাপত্তার জন্য, মুসলমানদের নিজস্ব স্বকীয়তা দরকার নিজের এবাদাতের জন্য, নিজের জাতিসত্তাকে চেনার জন্য। তখন মুসলমান নিজেদের মতো করে চিন্তা করা শুরু করলো। ১৯৪৭ সালে আসলো দেশ বিভক্তির পরে কোন অংশটুকু কার ভাগে যাবে। তখন কিন্তু কংগ্রেস বসে একটা সলা পরামর্শ করে নিজেদের মতো করে একটা এজেন্ডা সেট করেছে। সেই এজেন্ডার মধ্যে কংগ্রেস মিটিংয়ে বসে বল্লভভাই প্যাটেল, গান্ধী এবং জওহরলাল নেহেরু এই তিনজন ব্যক্তি বসে হিসাব কিতাব করছে ১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, এই বঙ্গভঙ্গের বিরোধিতা কিন্তু এই কংগ্রেস করেছিল, আন্দোলন করেছিল, বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য করেছিল। যদিও বঙ্গভঙ্গ এক ইন্টেনশন নিয়ে করা হয়েছিল, কিন্তু এর মানে ইম্প্যাক্টটা এই বঙ্গপ্রদেশে বা বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বেশি পড়েছিল, যার ফলে মুসলমানরা পরবর্তীতে এটাকে সাপোর্ট করেছিল, কিন্তু কংগ্রেসের তীব্র আন্দোলনে এটাকে স্থগিত করতে বাধ্য হয়েছিল। যার ফলশ্রুতিতে হিন্দুরা প্রচণ্ড খুশি হয়েছিল, রবি ঠাকুর খুশি হয়েছিল, খুশি হয়ে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এরকম গান টান রচনা করে সে খুব অভিবাদন জানিয়েছিল। ব্রিটিশদের তোষণ নীতি তারা গ্রহণ করেছিল, এগুলো তো ইতিহাসের পাতায় লেখা আছে। তখন তারা বলেছিল যে বঙ্গভঙ্গের যে সীমানাগুলো
একেবারেই টানা হয়েছে, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অংশ, এই অংশ নিয়ে যে বঙ্গভঙ্গের সীমানাটা ছিল, এই সীমানাই ঠিক থাকবে। তারা বলেছিল, বল্লভভাই প্যাটেল, গান্ধী আর জওহরলাল নেহেরু তারা বসে একসাথে বলেছিল যে আমাদের অবস্থানটা হচ্ছে বাংলাদেশ বঙ্গভঙ্গের আদলে যে অংশটুকু নিয়ে বঙ্গভঙ্গের সীমানা নির্ধারণ করা হয়েছিল সেই সীমানাই থাকবে, কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গভঙ্গের আদলে ওই সীমানাটাই ভারতের অধীনস্থ একটা প্রদেশ হয়ে সেটা থাকবে, অর্থাৎ ভারতের অধীনস্থ একটা প্রদেশ থাকবে, কিন্তু সীমানাটা দেব বঙ্গভঙ্গের মতো করে। এইটার জন্য তারা আন্দোলন শুরু করছে। তখন বাঙালি মুসলমানদের মধ্য থেকে, বাংলাদেশের মুসলমান, এই অঞ্চলের মুসলমানদের মধ্য থেকে বক্তব্য আসছে যে আমরা, ঠিক আছে, তোমরা আমাদের যে অংশটুকু দিতে চাও এটা দাও আমাদেরকে, দিয়ে আমাদেরকে স্বাধীন করে দাও। তখন তারা বলছে না না, স্বাধীনতা তো দিব না, 47-এ আমরা স্বাধীনতা চেয়েছি, কিন্তু স্বাধীনতা তারা দেবে না আমাদেরকে। তখন বলা হয়েছিল, বাংলার মুসলমানরা বলেছিল যে ঠিক আছে, পশ্চিমবঙ্গেও তো বিশাল একটা এরিয়া, এই অঞ্চলেও তো বাঙালিরা থাকে, তো যেহেতু আমরা বাঙালি জাতি হব, তো বাঙালি জাতীয়তার ভিত্তিতে ভাগ বাটোয়ারা যদি হয়, তাহলে ওই পশ্চিমবঙ্গের ওই সীমানা, ত্রিপুরার ওই সীমানা, তারপরে এই বঙ্গপ্রদেশের, বাংলাদেশের এই সীমানা, এই সব মিলে একটা বঙ্গপ্রদেশ করে দাও আমাদের। হিন্দুরা হিসাব কিতাব করে দেখলো যে এইরকম যদি করা হয় তাও এই অঞ্চলে মুসলমানের সংখ্যাটা থাকবে বেশি। তখন তারা বলছে যে না না, আমরা ভারতের সাথে থাকবো। তখন মুসলমানরা, এই অঞ্চলের মুসলমানরা বলেছিল, তোমরা তোমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে ভারতের সাথে থাকতে চাও, তাহলে আমরা মুসলমান কেন আমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে আমরা ইউনিক থাকতে পারবো না? তখন তারা দেখেছিল যদি আমরা ডিভাইড হয়ে যাই তাহলে ভারত আমাদেরকে ডিভাইড থাকতে দেবে না, আমাদের স্বাধীনতাকে স্বীকার করবে না, আমাদেরকে দখল করে নেবে। ভারতের মধ্যে এই চরিত্র বাংলার মুসলমানরা তখন দেখে ফেলেছিল। কারণ তার 1 বছর, ইমিডিয়েট 1 বছর পরে 1948 সালে হায়দ্রাবাদ নগরী দখল করে নিয়েছিল। হায়দ্রাবাদ নগরী বাংলার চাইতে বড় এরিয়া ছিল, 82,000 বর্গ মাইলের একটা বিশাল সীমানা ছিল হায়দ্রাবাদ নগরী। সেই হায়দ্রাবাদ নগরী তারা দখল করেছিল 1 বছরের ব্যবধানে। সেখানে কেউ প্রতিবাদ করে নাই, জাতিসংঘ সেখানে ভূমিকা রাখে নাই। সেনা সমাবেশ ঘটিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির ওই হায়দ্রাবাদ নগরী, যেটা ব্রিটিশ শাসনের আমলেও এইখানে মানে নিজামুল মুলকরা এখানে শাসন করত, ব্রিটিশদের কর দিত, ট্যাক্স দিত, কিন্তু নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই হায়দ্রাবাদ নগরী দখল করে নিল। এরপরে তারা এটাকে ভেঙে চুরে 3টা প্রদেশে খান খান করে দিল। এটা হচ্ছে তাদের স্বাধীনতাকে তারা অস্বীকার করলো, সেখানে হত্যাযজ্ঞ তারা চালালো 1 বছরের ব্যবধানে। গোয়া দখল করছে তারা, মানবাদর দখল করছে, এগুলো তো তারা দখল করছে। এর পরবর্তীতে সিকিম তাদের টার্গেটে ছিল। তারা একটা কল্পনা করত, নেহেরু ডক্ট্রিনের অধীনে টোটাল ভারতবর্ষটা তাদের গ্রাসে নিয়ে আসতে হবে। এই ভারতবর্ষের বিশাল এরিয়া তাদের দখলে থাকবে এবং আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্কটা হবে মনিব আর দাসের সম্পর্ক। এই সম্পর্ক তৈরি করার জন্য দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে গোয়া, মানবাদর, এরপরে হায়দ্রাবাদ নগরী, সিকিম, এই জায়গাগুলো তারা ধারাবাহিকভাবে দখল করেছিল। সিকিমকে দখল করতে তারা কনস্পাইরেসির আশ্রয় নিয়েছিল। 1978 সালে এসে সিকিম দখল করেছিল তারা। এই কনস্পাইরেসির পার্ট হচ্ছে তারা তাদের মতো করে একজন পলিটিশিয়ানকে সিলেক্ট করছে, যে পলিটিশিয়ান তাদের পারপাস সার্ভ করবে। তাদেরকে এখানে অস্ত্র দিছে, অর্থ দিছে, বুদ্ধি দিছে। সেটার নাম তো আপনারা সবাই জানেন, লেন্দুব দর্জি। এই লোকটাকে দিয়ে তারা ডেমোক্রেসি চর্চার নাম করে তৎকালীন সময়ের সিকিমের যারা রাজা ছিল তাদের এগেইনস্টে তারা এদেরকে দাঁড় করিয়েছিল। তারা আন্দোলন করেছে, নির্বাচন দিয়েছে। নির্বাচনে যখন জনগণ তাদের এই কূটবুদ্ধি বুঝতে পারে নাই, তখন লেন্দুব দর্জিকে ভোট দিয়েছিল। অধিকাংশ ভোটে লেন্দুব দর্জি বিজয় অর্জন করেছে, কিন্তু হঠাৎ করে মানে নির্বাচনের পরপরই সেখানে সিকিমে গিয়ে চারিদিক দখল করে ফেলা হয়েছে, সেনাবাহিনীর সমাবেশ ঘটানো হয়েছে, সিকিমটাকে দখল করা হয়েছে। এরপরে গিয়ে সেখানে লেন্দুব দর্জিকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে, তাকে ওই প্রদেশের প্রধান বানানো হয়েছে। 14 সাল পর্যন্ত লেন্দুব দর্জি জীবিত ছিল, লাঞ্ছিত জীবনযাপন করছে তারা। মানুষ থুতু মারছে একে, এর কথা শুনলেই মানুষ আর মানে আস্থা রাখতো না নেতাদের উপরে। এটাই ছিল ভারতবর্ষের ইতিহাসগুলো। তারা তো সব দখল করছে, কিন্তু বাংলা দখল করতে পারে নাই। এটা ছিল তাদের একটা কনস্পাইরেসি। 47 সালে যে দেশটা স্বাধীন হওয়ার কথা, এটা অকল্পনীয় একটা বিষয়। বাংলাদেশের যে সীমানা, সেই সীমানার সাথে পাকিস্তানের সীমানা 1000 মাইল দূর থেকে একটা দেশকে, একটা প্রদেশকে পরিচালনা করা ইম্পসিবল একটা বিষয়। মুসলিম সেন্টিমেন্ট নিয়ে 47 সালে যখন গণভোট করা হয়েছিল এই রেফারেন্ডামে, সেখানে যারা ভোট দিতে পারতো 5 লক্ষ মানুষ সম্ভবত সেখানে ভোটাধিকার ছিল তাদের। তার মধ্যে অধিকাংশই যারা ভোট দিয়েছিল তার 99% মানুষ হচ্ছে পাকিস্তানের পক্ষে। তারা এই মানে মুসলিম জাতীয়তাবাদকে ওন করে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিল। পাকিস্তান তো এমন না যে আমাদেরকে দখল করে নিয়েছিল, কারণ ভারতের অবস্থানের কারণে এই অঞ্চলের মানুষ বুঝেছিল তার নিজস্ব মুসলিম জাতিসত্তাকে ধরে রাখার জন্য আর কোনো উপায় আমাদের নাই, এটাই আমাদেরকে বেস্ট অপশন হিসেবে বাছাই করতে হবে।
এরপর থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠী দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে গণতান্ত্রিক পাকিস্তান আর একটা হচ্ছে সেনা শাসনের পাকিস্তান। সেনা শাসনের পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা ছিল এরা ছিল চরম অথর্ব। এরা হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়াত্মপনা তাদের ভিতরে দেখা গিয়েছে। এরা হচ্ছে বৈষম্য করেছে, বোধ পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে একটা বিভাজনের রাজনীতি তারা করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। এগুলো ন্যাচারাল বিষয় ছিল পাকিস্তানের জন্য। এর কারণে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে আর পেছন দিক থেকে ফুয়েল দেওয়া হয়েছে। এই ফুয়েল দেওয়ার কারণে, ফুঁসে ওঠার কারণে সামগ্রিকভাবে একটা বিপ্লব সংগঠিত হয়েছে এই অঞ্চলে। এখানে কৃষক, মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় নেমেছে। যখন 10 এপ্রিল 1971 সালে ঘোষণা করা হয়েছিল একটা ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধ কোন ভিত্তিতে হবে, এরপরে 17 এপ্রিল সেটা ঘোষণা করা হয়েছে, অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে, সেখানে একটা সরকার গঠন করা হয়েছে। সেই ঘোষণাপত্রে বলা ছিল আমরা মুক্তিযুদ্ধের ডাক দিচ্ছি সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সুতরাং যার যা কিছু আছে সবাই সব কিছু নিয়ে রাস্তায় নেমে পড়েন। তখন সাধারণ জনতা, আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল। যেমনি জুলাইয়ে আপনারা চাক্ষুষ সাক্ষী, 71 আপনি আমি দেখি নাই, কিন্তু কিছুটা আজ করি জুলাইকে কেন্দ্র করে।